বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ কাণ্ডারি এই যে হাসনাত আবদুল্লাহ, এই যে ভাতিজা এমন বক্তব্য দিয়েছে যাতে করে আমাদের শরীরের রক্ত কিন্তু টকবক করে ফুটছে। মনে হচ্ছে যে এখনই গিয়ে ভাতিজার সাথে যোগ দিয়ে লং মার্চে যোগ দেই। ভাতিজা কী করেছে? ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে হুঁশিয়ারি দিয়েছে, বিষোদ্গার করেছে। ভারতের অপরাধ, ওই যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যে নেতা, তাকে যে গুলি করছিল তারই আসলে ঘনিষ্ঠ বন্ধু, যেটা আমরা বিভিন্ন সূত্রে খবর পেলাম, সে নাকি কোন কায়দা কি করে সে নাকি ভারতে পালিয়ে গেছে। এখন কিসের ভিত্তিতে এই সমস্ত কথাবার্তা বলল, কিন্তু এটাতে কিছু যায় না। হাসনাত আবদুল্লাহ এবং তার যে সহযোগী, তারা কিন্তু এটাই বিশ্বাস করতে চায় যে ভারতের অঙ্গুলি হেলনে এই ছেলে এই তার বন্ধুকে গুলি করে অতঃপর ভারতে চলে গেছে, এবং বাংলাদেশের যে ডিজিএফআই আছে, ডিবি আছে, পুলিশ আছে, র্যাব আছে, কেউ কিছুই করতে পারলো না। এদের সবার চোখ ফাঁকি দিয়ে অনেকটা স্টেলথ মোডে, অথবা কোনো স্টেলথ কোনো বিমান, হেলিকপ্টার বা গাড়িতে করে চলে গেল কিনা কে জানে, মনে হয় সেভাবেই গেছে, অথবা আদৌ গেছে কিনা হয়তো বাংলাদেশে লুকিয়ে আছে। কিন্তু কথা হচ্ছে ভারতকে দোষ দিতে হবে এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। সেই হেতু বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, সব কিছুর দায় দায়িত্ব ভারতের উপর চাপিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। ভাতিজা হাসনাত আবদুল্লাহ কিন্তু সেই কাজটা করে এখন ভারতের বিরুদ্ধে কী ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলো, আমরা সেটা একটু শুনি। করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে একেবারে খাঁটি কথা বলেছো। এই যে হাসনাত আবদুল্লাহ, তুমি একেবারে জেনুইন কথা বলেছো। ভারতের কলজায় আঘাত করতে হবে, তাদের চোখে চোখ রেখেই খালি কথা বললে হবে না, তাদেরকে ভয়ঙ্কর আঘাত করতে হবে। এত বড় দুঃসাহস! তারা 71 সালে আমরা যেখানে পাকিস্তানের সাথে ভালোই ছিলাম, ষড়যন্ত্র করে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে এবং পাকিস্তানের গোলামির হাত থেকে, দাসত্বের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু আমরা তো পাকিস্তানের দাসত্বই করতে চাইছিলাম নাকি, তাদের গোলামি করতে চাইছিলাম। এই ভারত তারা কি করছে? বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে স্বাধীনতার যুদ্ধে তাদের সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে যে ভয়ঙ্কর অপরাধ করেছে বাংলাদেশকে স্বাধীন করে, তার প্রায়শ্চিত্ত তো ভারতকে করতেই হবে। এখন আমরা কি করব? আমরা এখন ভারতের যে সেভেন সিস্টার্স আছে সেগুলোকে স্বাধীন করে দেওয়ার জন্য আমরাও সহযোগিতা করব। হ্যাঁ, একেবারে জেনুইন কথা। এটাই সেনা উপকারীর উপকার করা, তাই না? তোমরা আমাদেরকে মমিন মুসলমানের দেশ থেকে আলাদা করে দিয়ে স্বাধীন করে দিয়েছিলে, আমরা যেখানে দাসত্ব করতে চাইছিলাম পাকিস্তানের, তোমাদের সেটা সহ্য হয় নাই। কিন্তু আমরা তো এখনও দাসত্ব করতেই চাই নাকি? তো এই জন্যে আমরা কিন্তু অতঃপর সেই পাকিস্তানের সাথে গলাগলি করে তাদের সেনাবাহিনীর লোকজন নানা কিছু বাংলাদেশে এনে, আইএসআইয়ের লোকজন বাংলাদেশে এনে আমরা কিন্তু নানা রকম প্ল্যান পায়তারা করছি। মানে বাংলাদেশ আমরা সেটাই করে যাচ্ছি যে কিভাবে এখন ওই সেই 54 বা 55 বছর আগে যে ঘটনা আমাদের ঘটিয়েছিল এই ভারত, আমরা এখন তার প্রতি উত্তর দেব, জবাব দেব। তাদের সেভেন সিস্টার্স সেগুলোকে কী করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। আর সেইগুলো করতে গেলে ওই সেভেন সিস্টার্স অঞ্চলে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা আছে তাদেরকে কী করতে হবে? বাংলাদেশে আশ্রয় দিতে হবে, প্রশ্রয় দিতে হবে, ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে, অস্ত্রপাতি দিতে হবে, যাতে করে ওরা যুদ্ধ করে। এবং যদি ওরা পেরে না ওঠে তাহলে আমরা তো আসি। এই যে হাসনাত আবদুল্লাহ ভাতিজা, আমার মনে হয় যে সে হয়তো একটা দলটলও করতে পারে, যারা নাকি এই যে সেভেন সিস্টার্স অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত গোষ্ঠী আছে, তারা যদি পেরে না ওঠে তাহলে তাদের সাথে যোগ দিয়ে যুদ্ধ করবে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে। তো এই যুদ্ধে আমরাও যোগ দেব, কারণ আমাদের তো প্রায়শ্চিত্ত করতে হবে না, আমাদের তো ঋণ শোধ করতে হবে। তোমরা আমাদেরকে আউট করে দিয়েছিলে পাকিস্তান থেকে, এখন আমরা সেভেন সিস্টার্সকেও ভারত থেকে আউট করে দেবো। ভাতিজা, তুমি আমাদের ভরসা। তুমি যদি এই বাংলাদেশে জন্মগ্রহণ না করতে, 5 আগস্ট 2024 সালের এই গণঅভ্যুত্থান তোমরা না ঘটাতে,
তাহলে আমরা কিন্তু বাঙালিরা বুঝতামই না যে আমরা আসলে কী জিনিস। আমরা যে আসলে কী জিনিস এটা আমরা বুঝতাম না। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, তারা জোর করে এই তোমাদের মতো মতাদর্শের লোকজনকে দাবিয়ে রাখছিল, এবং তোমাদের মতো মতাদর্শ লোকজনই আসলে বাংলাদেশে বেশি। আওয়ামী লীগ কিন্তু এটা গুণাক্ষরেও কল্পনা করে নাই। তারা ওই যে পুলিশ, বিডিআর, মিলিটারি, র্যাব, ডিজিএফআইটাই কি দিয়ে জনগণকে চাপিয়ে রাখতো, দাবিয়ে রাখতো। কিন্তু এইভাবে কি হয়? দেশের মানুষের মনের মধ্যে ধিকি ধিকি জ্বলে পাকিস্তান প্রেম, পাকিস্তানের সাথে মিলে যাওয়ার প্রেম, এবং ভারত আমাদের যে সর্বনাশ করেছিল 71 সালে, তার এগেনস্টে আমাদের কিছু করতেই হবে, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষের মনে ধিকে ধিকে জ্বলছিল। কিন্তু আওয়ামী লীগ কখনোই সেটা টের পায় নাই, জোর করে ক্ষমতায় ছিল। অর্থাৎ যখন তারা ক্ষমতা থেকে চলে গেল, এখন কিন্তু সবাই মাঠ দাবিয়ে বেড়াচ্ছে, এবং একই সঙ্গে তারা বলছে যে তারা আসলে কারা এবং তারা কী চায়। আমি আশ্চর্য হয়ে যাই যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের যে প্রশাসন অথবা তাদের যে পুলিশ, বিডিআর, ডিবিটিভি, কত কি আছে, ডিজিএফআই, তাই না, নাম শুনলে মানুষ থর কম্পমান হতো। তারাও কি এগুলো বোঝে না? আসলে বুঝছে। এরা তো আসলে ভিতরে ভিতরে আসলে বাংলাদেশে এখন যা হচ্ছে এটাই তো আসলে সবাই চাইছিল, বেসিক্যালি এটাই সবাই চাইছিল। আমরা তো সেগুলো বিভিন্নভাবে দেখছি, এমনকি সেনাবাহিনী তারাও মনে হয় যে এটাই চাইছিল। তা যদি না হয় তাহলে এই শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উন্নতির দিক নিয়ে যাচ্ছিল, যেটাকে বলা হতো যে রাইজিং টাইগার, তাই না? তো আমরা তো এই বাংলাদেশের মমিন মুসলমান, এই ইহজগতে আমরা তো অর্থনৈতিক উন্নতি চাই না। এই জগতে যতই হাসিবে, পরজগতে ততই কাঁদিবে, তাই না? তো এই জগতে আমাদের ধন দৌলত সম্পদ এইগুলো যত হবে, ততই কিন্তু পরকালে বেহেশতের রাস্তা কণ্ঠকাকীর্ণ হবে, 72 হুরপাত, ভয়ঙ্কর রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। অর্থাৎ এইটা তো হতে দেওয়া যায় না। অতএব বাংলাদেশের মমিন মুসলমানরা ভিতরে তারা ভয়ঙ্কর রকমভাবে পাকিস্তান প্রেমী ছিল, কারণ তাদের কাছে পরজগৎটাই আসল, এবং তারা মনেই করে যে পাকিস্তানের সাথে থাকলে ওই বেহেশতে কিয়ামতের মাঠে বিচার আসার সহজ হবে। এবং যে কারণেই বস্তুত এই ভাতিজা আবদুল্লাহ হাসনাত এবং এদের অন্যান্য যে সহযোগী আছে তাদের কিন্তু এই দেশে অভ্যুদয়, বাংলাদেশের মানুষকে আসলে এরা উদ্ধার করছে। এই যে শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের মানুষকে আস্তে আস্তে কুহুরির দিকে নিয়ে যাচ্ছিল, বেদাতি লাইনের দিকে নিয়ে যাচ্ছিল, এই হাসনাত আবদুল্লাদের মতো ছেলেপেলে যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতো, তাহলে বাংলাদেশের মানুষের কপালে কিন্তু ঠেড়া ছিল ওই জাহান্নামের আগুন। বেহেশতে যাওয়ার স্বপ্ন কিন্তু কখনোই তারা বাস্তবায়ন করতে পারতো না। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে কিন্তু ভাতিজা আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সমস্যা কিন্তু একটা আছে। দেখো 71 সালে ভারত কিন্তু একটা হতদরিদ্র দেশ ছিল, এবং তাদের শক্তি সামর্থ্য খুবই কম ছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু কেয়ার করে নাই। তারা কিন্তু ওই যে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে তারা দেশকে স্বাধীন করে দিয়েছিল, ক্লিয়ার। এখন আমরা যদি তার প্রতিদান দিতে গিয়ে ওই 7 সিস্টার্সকে আমরা যদি আলাদা করতে গিয়ে তাদের যে সেপারেটিস্ট তাদেরকে যদি বাংলাদেশের মধ্যে আশ্রয় প্রশ্রয় দিয়ে প্রশিক্ষণ দিয়ে যদি ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাই, তো ভারত তো এখন পৃথিবীতে 4 নম্বর পরাশক্তি, তাই না? অর্থনীতিতে অলরেডি মনে হয় যে 3 নম্বরে চলে গেছে, আর সামরিক দিক দিয়ে 4 নম্বরে আছে। এই ভারত এই যে আমেরিকার মতো দেশকেও কিন্তু কেয়ার করে না, তাই না? আমেরিকার মতো দেশকেও কিন্তু কেয়ার করে না, সেটা তো অলরেডি দেখে ফেলছো নাকি? তো তাই যদি হয়, এখন তোমার কথায় আমরা যদি এই 7 সিস্টার্সের এই সেপারেটিস্টদের যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিতে যাই, তাহলে ভারত তো ছেড়ে কথা বলবে নাকি? বলবে? তোমাকে মনে করো যে এখনও ভারত সরকার ওইভাবে পাত্তা দেয় না, মানে তোমাকে মনে করে ধর কী বলে না বলে, অল্প বয়সে যুবক, উত্তেজিত কথাবার্তা বলতেই পারে, তার রক্ত তো গরম। তো এই জন্যে মনে হয় যে ভারত সরকার বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক এগুলো পাত্তা ফুটতে দেয় না। কিন্তু ধরো যদি সত্যি এই যে সামনে যে ইলেকশন হবে, যে বা যারাই ক্ষমতা আসে,
তারা যদি তোমার এই কথাগুলোকে বাস্তবায়ন করে, অর্থাৎ ওই সেপারেটিস্টদের সাহায্য সহযোগিতা করে, এবং যেগুলো বস্তুত এই যে বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত করছিল, এবং 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত সেই সময়ও করছিল, এবং বস্তুত এই কারণেই বিএনপির ব্যাপারে এই ভারত প্রচণ্ড রকমভাবে অ্যালার্জেটিক। কারণ বিএনপি এখনও বিশ্বাস করে এবং তাদের ধারণা যে বিএনপি বা জামাত ইসলাম যে বা যারাই ক্ষমতা আসুক ওই একই কাজ করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে 1991 থেকে 95 পর্যন্ত অথবা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে কাজ করে বাংলাদেশ প্রত্যাঘাতের সম্মুখীন হয়নি। কারণ তখন তো ভারত দুর্বল রাষ্ট্র ছিল, বাট এখন তো দুর্বল রাষ্ট্র না। এখন যদি এই একই কর্মকাণ্ড যদি এই বাংলাদেশ করতে চায় বা করে, তার পরিণতি তো ভয়াবহ হবে। ভাতিজা, এগুলো কি চিন্তা করছো? ভারত তো ছেড়ে কথা বলবে না। ভারত রীতিমতো বাংলাদেশে আক্রমণ করে একেবারে দফারফা করে দেবে এবার, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অলরেডি শুনছি সীমান্ত অঞ্চলে তারা নাকি ড্রোন পাঠিয়ে দিয়ে বেশ কয়েক জায়গায় নাকি আক্রমণ করছে, যদিও খবর সেগুলো বাংলাদেশে প্রকাশ করেনি, এবং অনেকগুলো নাকি মারাও গেছে। তো বাংলাদেশ সরকার কেন এটা খবরে প্রচার করেছে না কে জানে, কিন্তু করে নেই। তো যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সামনে যে বা যারাই ক্ষমতা আসবে তারা যদি এই ধরনের দুঃসাহস দেখায়, ভারতের যেমন এখন অ্যাগ্রেসিভ মোডে যেরকম আছে, যেটা আমরা দেখেছি ওই যে অপারেশন সিন্দুরে ওই যে পাকিস্তানে যে কাজটা করলো, তাই না? পাকিস্তানের থেকে লস্কর-ই তৈবার জঙ্গিরা এসে 26 জন হিন্দুকে হত্যা করলো। তো এই পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কিন্তু ভারত কেয়ার না করে ঠিকই ওদের ওই যে জঙ্গির যে সমস্ত বিভিন্ন ঘাঁটি মাটি এগুলো কিন্তু ঠিকই বোমা টোমা মারছে, তাই না? এখন এই ভারতকে যদি তুমি আমলে না নিয়ে এই ধরনের কথাবার্তা যদি তুমি বলতে থাকো বা বলো, এবং বাংলাদেশের লোকজন বা সরকার তারা যদি তোমার সাথে তাল মিলায় এই ধরনের উচ্চাভিলাষী স্বপ্ন দেখা শুরু করে এবং তার বাস্তবায়ন যদি ঘটাতে যায়, তাহলে ভাতিজা আমার তো কেন জানি মনে হয় যে ভারত যদি পরবর্তীতে যে প্রেসিশনে স্ট্রাইক করে না, ওদের যে ব্রাহ্মস মিসাইল টিজাইল দিয়ে বা স্ক্যাল্প যে মিসাইল যেগুলো যে ফ্রান্স থেকে আনছে, তো এর একটা তো তোমার বাড়ি টার্গেট করেও তো মেরে দিতে পারে, কি পারে না? আমার তো সমূহ সম্ভাবনা তাই। তখন আমরা তোমার মতো একজন মহান ব্যক্তি হারাবো, এটা কি জাতির জন্য বিশাল লস হবে না? এই হেতু কথাবার্তা একটু সতর্ক সাবধানে বলাই তো মনে হয় উচিত নাকি? এই সমস্ত যেগুলো করতে হবে এগুলো তলে তলে করতে হবে, এগুলো তো প্রকাশ্যে এইভাবে চিল্লাচিল্লি করলে তো লস। যদি আমাদের সত্যি ওই যে 7 সিস্টার স্বাধীন করে দেওয়ার প্ল্যান পায়, তারা করতেই হয়, গোপনে করতে হবে। এগুলো তো চিল্লাচিল্লি করে তো মার্কেট পাওয়া যাবে না, চিল্লায় তো মার্কেট পাওয়া যায় না, যায়। ভাতিজা, তোমার বয়স কম, রক্ত গরম, কি বলে ফেলছো বুঝছি না, কিন্তু আমাদের জন্য তো কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছ, মানে যে সমস্ত কথাবার্তা বলছো, তাই না? তো আমি জানি না, যেমন কর্ম তেমন ফল, মানে কনসিকুয়েন্স তো ভোগ করার মনে হয় যে সময় চলে আসছে, কে জানে। ভারত হয়তো ধৈর্য ধরে বসে আছে, ওই যে 7 সিস্টার্স তুমি স্বাধীন করতে যাইবা, এদিকে ভারত তো ওই যে ওই তাদের কি জানি বলে চিকেন নেক, তাই না? চিকেন নেক ওই অঞ্চলের চতুর্পাশে তো ভারত তাদের সেনাবাহিনী ডিপ্লয় করে ফেলছে, লক্ষ সেনা, রীতিমতো তাদের ওই যে সেই পিনাকা মাল্টিপল রকেট সিস্টেম, S-400, রাফাল বিমান ইত্যাদি সব মোতায়েন করে ফেলছে। তো ওইগুলো কি ওখানে পিকনিক করার জন্য বসে আছে বলো তো? ভারতের 7 সিস্টার্স নিয়ে তুমি গলাবাজি করবা, উস্কানি দিবা, সেখানে ভারতের হয়তো তেমন কিছুই হবে না, বাট বাংলাদেশ তো তার বিরাট অংশ হারাতে পারে। ওই চিকেন নেক অঞ্চলে একটা বিরাট অংশ তো ভারত দখল করে নিয়ে বসতে পারে, তাই না? এবং করলে বাংলাদেশের কোনো সামর্থ্য আছে সেটাকে উদ্ধার করার, এবং বাংলাদেশের এমন কোনো বন্ধু আছে যারা এসে বাংলাদেশে সাহায্য করবে না? ওই যে পাকিস্তানের ভরসায় যে চিল্লাচিল্লি তুমি করছো না, পাকিস্তানও তো এগিয়ে আসবে তা তো মনে হয় না। আর চীনের তো প্রশ্নই ওঠে না, আমেরিকাও না। ওই যে রাশিয়ার যে অঞ্চল দখল করেছে ইউক্রেনে, কই ন্যাটো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রচণ্ড রকমভাবে মানে বসে আছে, তারা সার্বক্ষণিক কর্মকাণ্ড করছে, অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে জেলেনস্কিকে কি আর কম সাহায্য করছে? কিন্তু ফাইনালি ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছে রাশিয়া যে অঞ্চল দখল করছে তো ওটা তাদের। তো ওই একই রকম ঘটনা তো বাংলাদেশের ক্ষেত্রেও ঘটতে পারে, তাই না?
এই জন্য ভাতিজা বিষয়টা হলো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এইবার ওই সেভেন সিস্টার্সের ওই বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া লাগবে না। এমনিতেই বাংলাদেশের কি পরিস্থিতি হয় কিছু গল্প পরে দেখো না। কারণ বাংলাদেশ অলরেডি এমন কিছু কর্মকাণ্ড করে ফেলছে, ভারত অনেক ধৈর্য ধরে আছে। ভারতও বেসিক্যালি চাচ্ছে যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসুক, কিন্তু তোমরা যদি সেগুলোর দিকে না গিয়ে যদি অস্থিতিশীল করতে চাও, তোমরা যে বলো না যে তোমরা চোখে চোখ রেখে কথা বলবা, এমনও তো হতে পারে চোখে চোখ রেখে কথা বলতে গেলে চোখটাই তুলে নিয়ে যাবে, এরকম হতে পারে না? গায়ে যাদের শক্তি আছে তারা তো সেটাই করে। তো বাংলাদেশের তুলনায় ভারত তো অনেক শক্তিশালী, এটা তো বলাই বাহুল্য নাকি না? এটা স্বীকার করো না। রক্ত গরম করে টকবক করে ফুটলে খালি হবে না, উত্তেজনাপূর্ণ কথাবার্তা বললে হবে না। বুঝতে হবে যে কার বিরুদ্ধে কথাবার্তাগুলো বলা হচ্ছে, তাই না? এখন বাংলাদেশে মানে অনুকূল পরিবেশ তোমাদের কিছুদিন ধরে আছে, এই জন্য অনেক কথাই বলছো, বাট এর পরিণতি কি একবার চিন্তা করে দেখছো? আর প্রত্যেকটা ব্যাপারে ভারতকে দোষারোপ করার এই যে মানসিকতা, এইটা যদি ত্যাগ না করো তাহলে তো কঠিন বিপদ। বাংলাদেশে হাদিকে যে বা যারাই গুলি করছে, আমরা তো দেখছি যে সে হাদিরই ঘনিষ্ঠ বন্ধু, একসাথে চলাচল করতো, তাই না? এখন আমরা চাই যে হাদি সুস্থ হয়ে ফিরে আসুক, সিঙ্গাপুরে গেছে, তাকে যে গুলি করছে সে কাপুরুষ। প্রতিদ্বন্দ্বীকে এইভাবে গুলি করে মারে নাকি বা মারতে চায় নাকি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা তার তীব্র নিন্দা করি। কিন্তু কথা হচ্ছে যে বা যারাই গুলি করছে ভারতের পরামর্শে করছে বা ভারতের শেখ হাসিনার পরামর্শে করছে, তো তাই যদি হতো তুমিও তো অনেক আগে গুলি টুলি খেয়ে বসতে, তাই না? ওই হাদির থেকে তুমি তো আরও অনেক উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলো, তো টার্গেটে তো থাকার কথা তুমি, তোমার তো কেউ কোনো দিন গুলি টুলি করে না, তুমি তো একা একাই ঘোরো ঘাড়ো দেখি। তো তাহলে ভারতের উপরে দোষ দিচ্ছ কেন? তোমাদের শত্রু বাংলাদেশের ভিতরে কি কম বলো? মোটেও কম না। কেন মনে করো যে বাংলাদেশের আপামর জনগণ তোমার পিছনে আছে, তোমাকে ভালোবাসে? জি না, বাংলাদেশের মধ্যেই তোমার হাজারো শত্রু এবং প্রত্যেকেই ওত পেতে বসে আছে কখন ফাঁক পাবে। আমার তো ধারণা সেটাই। এখন নিজেরা মারামারি কাটাকাটি করবা, খুনাখুনি করবা, দোষ দিবা ভারতরে, মস্কারি করো, এই প্রবণতা ত্যাগ করো। এতে ভবিষ্যতে খুবই ভয়ঙ্কর পরিণতি বাংলাদেশে ডেকে আনবা, বুঝছো? আমি তো মাঝে মাঝে বলি যে বাংলাদেশ বা বাংলাদেশকে তোমরা এমন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছ যে ইচ্ছা না থাকলেও হয়তো দেখা যাবে যে একদিন ভারত বাংলাদেশকে গাজার মতো পরিস্থিতি তৈরি করে ফেলছে, এবং তার জন্য তোমরা দায়ী থাকবে। তোমাদের লাগাম ছাড়া কথাবার্তা, বুঝছো? ধন্যবাদ।